ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বললাম, যে কোনো টেম্পল, যে কোনো স্ট্যাচুটারি কর্পোরেশন, যে কোনো বার কাউন্সিল, সেগুলো আমাদের আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনের আন্ডারে আসছে। নেক্সট ওয়ান, রয় সেন অ্যান্ড কোম্পানি, আ পার্টনারশিপ ফার্ম। আ পার্টনারশিপ ফার্ম বলে যখন মেনশন করা রয়েছে তখন আমরা এটাকে ফার্ম হিসাবেই আইডেন্টিফাই করব। নেক্সট, বিধাননগর কোঅপারেটিভ সোসাইটি, দ্যাট ইজ দ্য অ্যাসোসিয়েশন অফ পার্সন। কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন। নেক্সট, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি যেহেতু তাই জন্য আমরা এটা লোকাল অথরিটির আন্ডারে নিয়ে আসছি। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি, obviously a company. Next and last one is a joint family that belongs of X, Mrs. X and their 2 children. মিস্টার এক্স রয়েছে, মিসেস এক্স রয়েছে এবং তাদের 2 জন চিলড্রেন রয়েছে। সো ইট ইজ আ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, HUF। ঠিক আছে, এরকম আমাদের কিছু নেমস এক্সামিনেশনে প্রোভাইড করতেই পারে, যেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন টাইপস অফ অ্যাসেসির আন্ডারে এটা পড়ছে। ওকে, নেক্সট স্লাইড শোজ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড দ্য প্রিভিয়াস ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার, obviously it is a 12 months period। ঠিক আছে, 12 মাসের একটা পিরিয়ড। অ্যান্ড ট্যাক্সে আমরা দেখবো দ্য অ্যাসেসমেন্ট ইয়ার ইজ স্টার্টস অন ফার্স্ট ডে অফ এপ্রিল অ্যান্ড এন্ডস অন 31st মার্চ অফ দ্য নেক্সট ইয়ার। ঠিক আছে, এপ্রিল টু মার্চ এটা হচ্ছে আমাদের ট্যাক্সের অ্যাসেসমেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার, দুটোই যদি আমরা বলি দ্যাট ইজ আ 12 মান্থস পিরিয়ড। অ্যান্ড ইট ইজ আ, যেটা মেনশনও করা রয়েছে যে ইট ইজ আ পিরিয়ড অফ 12 মান্থস commencing on the first day of April every year and ending on 31st March on the next year। ঠিক আছে, এটা যদি আমরা বলি যে আমাদের কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 that starts on April 2023 and ends on 31st March 2024। okay, and income of the previous year, আমরা প্রিভিয়াস ইয়ারে যে ইনকামটা করব সেটাই আমরা অ্যাসেসড করছি আমাদের কারেন্ট বা অ্যাসেসমেন্ট ইয়ারে এসে। দ্যাট মিনস the income of the previous year is assessed and tax of that year is normally paid in the assessment year। তাহলে প্রিভিয়াস ইয়ারে ইনকাম আমরা করেছি সেটার উপরে আমরা অ্যাসেসমেন্ট ইয়ারে এসে ইনকামটা ক্যালকুলেট করছি বা অ্যাসেস করছি এবং অ্যাসেসমেন্ট ইয়ারে এসে আমরা ট্যাক্সটা পে করছি। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ দ্য প্রিভিয়াস ইয়ার অ্যান্ড প্রিভিয়াস ইয়ার অলসো a period of 12 months that commencing on 1st April of every year and ending on the 31st March of the next year। আমাদের যদি অ্যাসেসমেন্ট ইয়ার হয় 2023-24 তাহলে প্রিভিয়াস ইয়ার হচ্ছে ঠিক তার আগের বছরটা, দ্যাট মিনস 2022-23 and 2022 commence from 1st April 2022 and ends at 31st March 2023। ঠিক আছে, so the previous year is the financial year that is immediately preceding the assessment year। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ইয়ারে ঠিক আগের বছরটাকে আমরা বলছি প্রিভিয়াস ইয়ার and it is the year in respect of the income of which tax is levied। তার মানে যে ইয়ারের ইনকামের ওপরে আমরা ট্যাক্সটা চার্জ করছি সেই ইয়ারটাকেই আমরা বলছি প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইজ অ্যাসেসড আর ট্যাক্স মানে প্রিভিয়াস ইয়ারের ইনকামটাকে আমরা অ্যাসেস করছি আর অ্যাসেসমেন্ট ইয়ারে এসে সেই ইনকামটার উপরে আমরা ট্যাক্স পে করছি। ঠিক আছে, there are certain cases where the previous year be shorter or longer than the 12 months। ঠিক আছে, যেখানে প্রিভিয়াস ইয়ারটা শর্টার হচ্ছে 12 মান্থস এর থেকে, আবার প্রিভিয়াস ইয়ারটা লঙ্গারও হতে পারে 12 মান্থস এর থেকে। ঠিক আছে, এরকম কিছু কেসেস রয়েছে, সেগুলো কি না, ফার্স্ট বলছে শর্টার প্রিভিয়াস ইয়ার কোন কোন সিচুয়েশনে হতে পারে 12 মান্থস এর থেকে কম, বলছে ইফ আ বিজনেস ইজ সেট আপ অর এনি ইনকাম স্টার্টস এনি ডে আফটার 1st April of any year then the previous year will be less than 12 months। যদি কোনো ইনকাম আমাদের স্টার্টস হয় বা যদি কোনো বিজনেস আমরা সেট আপ করি 1st এপ্রিলের পরে,
তাহলে সেই ক্ষেত্রে তো 1st এপ্রিল থেকে আমার ইনকামটা জেনারেট হচ্ছে না। সো 1st এপ্রিল থেকে 31st মার্চ ফুল 12 মান্থস এর প্রিভিয়াস ইয়ার আমরা পাবো না। যে ডেটে বিজনেসটা সেট আপ হয়েছে সেটা 1st জুলাই হতে পারে, 1st জুন হতে পারে। যদি এপ্রিলের পরে হয় সেটা অবভিয়াসলি 1st এপ্রিলের পরে যদি সেটা হয়, তাহলে যে ডেট থেকে আমার বিজনেসটা স্টার্ট হয়েছে বা ইনকামটা জেনারেট হয়েছে সেই ডেট থেকে 31st মার্চ অবধি আমাদের হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার, যেটা অবভিয়াসলি 12 মান্থস এর কম হচ্ছে। ঠিক আছে, নেক্সট বলছে ইফ আ বিজনেস ইজ সেট আপ অর ইনকাম ceases to exist and any day before 31st March of any year, then that previous year will be less than 12 months. ঠিক আছে, যদি 12 মানে 31st মার্চের আগে আমার বিজনেসটা বন্ধ হয়ে যায়, মানে 31st মার্চ অবধি যদি আমার বিজনেসটা এক্সিস্টই না করে, তাহলে 1st এপ্রিলে ইনকাম জেনারেটস হলেও যদি 31st মার্চের অবধি আমার বিজনেসটা এক্সিস্ট না করে 31st মার্চের আগে যদি আমার বিজনেসটা বন্ধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ইয়ারটা 12 মান্থস এর কম হবে। ঠিক আছে, that is the two cases where the previous year can be less than 12 months. Next one is a longer previous year. Longer previous year এর ক্ষেত্রে আমাদের কি বলছে না 12 months এর বেশি, যেটা আগে এখন নেই, বলছে before the assessment year 89 and 90 there was no fixed previous year. এখানে কোনো fixed previous year আগে ছিল না। Different previous year were allowed for the assessee, but from the assessment year 89-90 থেকে all the assessee must follow the financial year as previous year. ঠিক আছে, thus in the transaction phase if any previous year normally should have ended before 31st March 1989, in that case the previous year ended on 31st March 1989. okay, মানে 89-90 এর আগে কোনো ফিক্সড প্রিভিয়াস ইয়ার ছিল না, বাট 89-90 থেকে অ্যাসেসি কে মাস্ট ফলো মানে প্রিভিয়াস ইয়ার ফলো করতে হচ্ছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি if any assessee followed July to June financial year যদি হতো, then the previous year start হতো 1st July 1987 and ends on 31st March 1989, মানে 31st March 1989 এ এসে সেটাকে ends হতেই হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ইয়ারটা হয়ে যেত 21 মান্থস এর প্রিভিয়াস ইয়ার, যেট ইজ মোর দ্যান 12 মান্থস। ঠিক আছে, নেক্সট কি বলছে, ক্যান প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার বি দ্য সেম। আমরা দেখেছি অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে যে ইয়ারে এসে আমরা ট্যাক্সটা পে করছি, আর প্রিভিয়াস ইয়ার হচ্ছে দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং ইয়ার অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার এই দুটো সবসময় ডিফারেন্ট ইয়ার্স হচ্ছে, কিন্তু কিছু কিছু কেসেস রয়েছে যেখানে আমাদের প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার দুটো সেম হতে পারে। ঠিক আছে, ফার্স্ট কেস বলছে ইন কেস অফ শিপিং বিজনেস অফ নন রেসিডেন্ট ইন্ডিয়ানস। ঠিক আছে, মানে কোন নন রেসিডেন্ট হু ইজ ক্যারিং অন আ শিপিং বিজনেস অর আর্নস ইনকাম ফ্রম ক্যারিং প্যাসেঞ্জার্স, মানে শিপে সে আইদার প্যাসেঞ্জার ক্যারি করছে অর লাইভ স্টক ক্যারি করছে অর গুডস ক্যারি করছে from a port of India, there will be charged income tax before the ship is allowed to leave the Indian port. ঠিক আছে, ইন্ডিয়ান পোর্ট থেকে ছাড়ার আগে তার ইনকাম ট্যাক্সটা তার উপরে চার্জ করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ইনকামে মানে প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার দুটোই সেম হতে পারে। সেকেন্ড বলছে ইন কেস অফ ইনকাম অফ পারসন হু ইজ লিভিং ইন্ডিয়া। ঠিক আছে, যদি অ্যাসেসিং অফিসার এটা দেখেন, মানে when it appears to the assessing officer that any individual may leave India during the current assessment year or shortly after its expiry, and such individual has no present intention of returning to India. ঠিক আছে, মানে যদি কোনো পার্সন কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারে বা কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা জাস্ট এক্সপায়ার্ড হওয়ার সাথে সাথে সে যদি ইন্ডিয়া ছেড়ে দেয় এবং তার যদি ইন্ডিয়াতে ফিরে আসার ফার্দার আর কোনো ইন্টেনশন না থাকে, ঠিক আছে, দেন দ্য টোটাল ইনকাম অফ সাচ ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য এক্সপায়ারি অফ দ্য প্রিভিয়াস ইয়ার ফর দ্যাট অ্যাসেসমেন্ট ইয়ার up to the probable date of his departure from India shall be chargeable to tax in the same assessment year.
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেই পার্সনটা যে ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তার প্রিভিয়াস ইয়ারের যে ইনকামটা সেটার অ্যাসেসমেন্ট ইয়ার হিসাবে চার্জ করা হবে যখন সে ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে আপ টু দ্য ডেট অফ ডিপার্চার। দ্যাট মিনস সেম অ্যাসেসমেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার এখানে কনসিডার হচ্ছে। নেক্সট ওয়ান ইজ বলছে the in case of income of association of person or body of individual or artificial juridical person which is going to be liquidated or dissolved. যদি কোনো এওপি, বিওআই অর আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন যেটা ডিসলভড হয়ে যাবে বা লিকুইডেটেড হয়ে যাচ্ছে, এরম যদি কোনো চান্সেস থেকে থাকে, ঠিক আছে, যে এখানেও আমরা বলতে পারি যদি অ্যাসেসিং অফিসার দেখে যে কোনো এওপি অর বিওআই অর আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন যেটা এস্টাবলিশড হয়েছিল বা ফর্মড হয়েছিল ফর আ পার্টিকুলার ইভেন্ট অর পারপাস or and is likely to be dissolved in the assessment year in which such AOP or BOI is formed or established, যে বছরে সেই অ্যাসেসমেন্ট AOP বা BOI বা সেই আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসন যেটা এস্টাবলিশড হয়েছিল বা ফর্ম হয়েছিল ফর এনি পার্টিকুলার ইভেন্ট, যদি সেই ইয়ারেই সেটা ডিসলভ করে যায়, সেক্ষেত্রে তার আলাদা করে অ্যাসেসমেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার আমি পাবো না। দ্য অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড প্রিভিয়াস ইয়ার দুটোই আমার কাছে এখানে সেম হবে, বিকজ দ্য টোটাল ইনকাম অফ সাচ এওপি অর বিওআই ফর দ্য পিরিয়ড ফ্রম এক্সপায়ারি অফ দ্য প্রিভিয়াস ইয়ার ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার আপ টু দ্য ডেট অফ ইস ডিসলিউশন ইজ চার্জেবল টু ট্যাক্স। ঠিক আছে, নেক্সট কেস বলছে ইন কেস অফ লাইকলি ট্রান্সফার অফ প্রপার্টি টু অ্যাভয়েড দ্য ট্যাক্স বার্ডেন। ট্যাক্স বার্ডেন অ্যাভয়েড করার জন্য যদি আমরা কোনো প্রপার্টি ট্রান্সফার করে থাকি, ঠিক আছে, সেক্ষেত্রে কি বলছে ইফ ইট অ্যাপিয়ার্স টু দ্য অ্যাসেসিং অফিসার ডিউরিং এনি কারেন্ট ইয়ার দ্যাট এনি পারসন ইজ লাইকলি টু চার্জ, সেল, transfer or dispose of or otherwise part with any of his asset with a view to avoiding any payment of his tax liability, then the total income of such person for the period from the expiry of the previous year for that assessment year, basically bolchi amra from 1st April assessment year er 1st April till the date when the assessing officer commences the processing shall be chargeable to tax. তাহলে যে পার্সনটা তার কোনো প্রপার্টি যেটাকে সে সেল করছে বা ট্রান্সফার করছে বা ডিসপোজড অফ করছে বা তার অ্যাসেটের কোনো পার্ট, ঠিক আছে, সেটাকে ডিসপোজড অফ করছে, কেন না তার ট্যাক্স লায়াবিলিটিটা, পেমেন্ট অফ হিজ ট্যাক্স লায়াবিলিটিটাকে অ্যাভয়েড করবার জন্য, দেন দ্য টোটাল ইনকাম অফ সাচ পারসন ফর দ্য পিরিয়ড ফ্রম দ্য এক্সপায়ারি অফ দ্য প্রিভিয়াস ইয়ার and for that assessment year is chargeable to tax. মানে সেক্ষেত্রেও আমরা দেখছি প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার সেম হচ্ছে। লাস্ট কেস ইন কেস অফ ইনকাম অফ ডিসকন্টিনিউইং বিজনেস, যেখানে বিজনেস বা প্রফেশন দুটোই যদি আমরা বলে থাকি is discontinued in any assessment year, then the income of the period from the expiry of the previous year for that assessment year, মানে যে অ্যাসেসমেন্ট ইয়ারে বিজনেসটা ডিসকন্টিনিউড হচ্ছে সেই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য যে প্রিভিয়াস ইয়ারটা রয়েছে, ঠিক আছে, সেই প্রিভিয়াস ইয়ারটা যখন এক্সপায়ার্ড করে যাচ্ছে and up to the date of such discontinuance may at the discretion of the assessing officer চার্জ ফর দ্য ইনকাম ট্যাক্স। মানে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যদি কোনো বিজনেস ডিসকন্টিনিউড হয়, সাপোজ 16 July 2019, then the income for the period, because the assessment year starts from 1st April 2019 এবং বিজনেসটা ডিসকন্টিনিউড হয়ে যাচ্ছে 16th July 2019, তাহলে 1st April 2019 থেকে 16 July 2019 এই পিরিয়ডটার ইনকামটাকে অ্যাসেস করা হচ্ছে ফর 2019-20, তাহলে সেটাই ওর ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার হবে, অ্যাসেসমেন্ট ইয়ার হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে what will be the previous, তাহলে those are the 5 cases where the previous year and the assessment year can be same. Next shows what will be the previous year of a newly established business. ঠিক আছে, যদি কোনো বিজনেস নিউলি এস্টাবলিশড হয় তাহলে তার প্রিভিয়াস ইয়ারটা আমরা
কিভাবে মেনশন করছি। In that case, newly established business, the previous year will be from the date of setting up of the business to the end of the financial year in which the business was set up. তাহলে যে ডেটে আমার বিজনেসটা সেট আপ করেছে, ঠিক আছে, সেই ডেট থেকে আমার ওই ইয়ারটা যে বছরে এসে শেষ হচ্ছে, তার মানে যে পিরিয়ডে 31 মার্চে এসে শেষ হচ্ছে, তাহলে সেই ডেট অফ সেটিং আপ অফ দ্য বিজনেস থেকে ফিনান্সিয়াল ইয়ারটা এন্ড হচ্ছে যেদিনকে এসে, সেই পিরিয়ডটাকে আমরা প্রিভিয়াস ইয়ার বলে কনসিডার করব। ঠিক আছে, বিজনেসটা সেট আপ হচ্ছে, দ্যাট মিনস স্টার্ট হচ্ছে যে ডেট থেকে, সেই ডেট থেকে শুরু করে সেই ফিনান্সিয়াল ইয়ারটা 31 মার্চে এসে ক্লোজ হচ্ছে, তো সেই সেটিং আপ ডেট থেকে 31 মার্চ অবধি হবে ওর প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছি, ইনকাম। So as per section 2/24 of the Income Tax Act, income বলতে আমরা ইনকামের মধ্যে কি কি ইনক্লুডস করা হচ্ছে, that is profits and gains of business and profession। কোনো প্রফেশনাল পারসন বা সেলফ এমপ্লয়েড পারসন, সে তার প্রফেশন থেকে বা বিজনেস থেকে যে ইনকামটা করছে, ডিভিডেন্ড রিসিভ করছি যেটা আমরা যদি কোনো কোম্পানির শেয়ার বা স্টক পারচেস করে থাকি, এনি কাইন্ড অফ ভলেন্টারি কন্ট্রিবিউশন রিসিভড বাই দ্য চ্যারিটেবল অর রিলিজিয়াস ট্রাস্ট অর ইউনিভার্সিটি, এডুকেশনাল ইনস্টিটিউশন অর হসপিটাল। ঠিক আছে, কোনো চ্যারিটেবল ট্রাস্ট বা রিলিজিয়াস ট্রাস্ট, কোনো ইউনিভার্সিটি, কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনস যেটা কন্ট্রিবিউশন হিসেবে রিসিভ করছে, সেটা তাদের ইনকাম। ভ্যালু অফ পারকুইজিটস অর প্রফিট ইন লিউ অফ স্যালারি, স্যালারির সাথে যেটা আমরা পারকুইজিটস হিসেবে রিসিভ করছি ফ্রম দ্য এমপ্লয়ার। ইন্টারেস্ট, স্যালারি, বোনাস, কমিশন, রেমুনারেশন আর্নড বাই আ পার্টনার অফ আ ফার্ম ফ্রম সাচ ফার্ম, যে কোনো পার্টনারশিপ ফার্ম, তার যে পার্টনার্সরা রয়েছে তারা অ্যাজ ইন্টারেস্ট, বোনাস, স্যালারি, কমিশন বা রেমুনারেশন হিসাবে ফার্ম থেকে যেটা রিসিভ করছে, দ্যাট ইজ অলসো দেয়ার ইনকাম। ক্যাপিটাল গেইনস, যে কোনো অ্যাসেসি তার ক্যাপিটাল অ্যাসেটটা ট্রান্সফার করে তার থেকে যে গেইনটা করছে, দ্যাট ইজ দ্য ক্যাপিটাল গেইন, দ্যাট ইজ দ্য ইনকাম অফ দ্য অ্যাসেসি। এছাড়াও আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেসের আন্ডারে যেগুলো পড়ছে, দ্যাট ইজ ইনকাম ফ্রম লটারিজ, ক্রসওয়ার্ড পাজলস, races including the horse race, card games or other games, any kind of gambling, betting, এগুলো accessory income। deemed income or sums received by an assessee from his employer, যেটা আমরা পারকুইজিটস বলতে পারি। পারকুইজিটস ছাড়াও যদি এমপ্লয়ারের কাছ থেকে অ্যাসেসি অন্য কিছু অ্যামাউন্ট রিসিভ করে থাকে। রেন্ট রিসিভ ফ্রম দ্য হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি থেকে যে রেন্টটা রিসিভ করছে অ্যাসেসি, অর এনি কাইন্ড অফ গিফটস রিসিভ ফ্রম ফ্রেন্ডস, রিলেটিভস এটসেট্রা। ঠিক আছে, এগুলো আমাদের ইনকামস এর আন্ডারে আসছে। ওকে, next one is heads of income, section 14, for the purpose of computation of total income। আমরা দেখেছি যে ইনকাম ট্যাক্সে আমাদের 5 heads of income রয়েছে। ঠিক আছে, সেই 5 heads of income গুলো কি, that is income from salaries, employer employment relationship থেকে যে ইনকামটা জেনারেট হচ্ছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আমি যদি হাউস প্রপার্টিটা লেট আউট পারপাসে দিয়ে থাকি সেখান থেকে যে ইনকামটা জেনারেট হচ্ছে, ইনকাম ফ্রম প্রফিটস এন্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন। ঠিক আছে, সেলফ এমপ্লয়েড পারসন হলে, প্রফেশনাল পারসন হলে যে ইনকামটা জেনারেট হচ্ছে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যে ইনকামটা হচ্ছে, অ্যান্ড ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই চারটে হেডস অফ ইনকাম ছাড়া আর এনি কাইন্ড অফ ইনকাম, সেগুলোকে আমরা নিয়ে আসছি ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে। উইনিং ফ্রম লটারিজ, হর্স রেসের ইনকাম, বেটিং, গ্যামলিং, income received from as interest, dividend received, those are come under the head income from other sources. Okay, acha, next one is যে ইলাস্ট্রেশনটা আমি দিয়েছি ফর আইডেন্টিফিকেশন অফ হেডস অফ ইনকাম, কোন ইনকামটা আমাদের কোন হেডস এর আন্ডারে আসছে সেটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পল কি দিচ্ছে, দ্যাট ইজ অনারেরিয়াম রিসিভড বাই অ্যান অথর ফর রাইটিং অ্যান আর্টিকেল ইন দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের কোনো জার্নাল রয়েছে, সেইখানে যদি আমরা কোনো আর্টিকেল, যে কোনো পার্সন যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছে বা এডুকেশন ফিল্ডে রয়েছে, তারা যদি কোনো আর্টিকেল লিখে থাকে, তাহলে সেই আর্টিকেলটা থেকে যে অনারেরিয়ামটা রিসিভ করেছে সেইটা যাবে। এটা কিন্তু মানে সে আর্টিকেল লেখাটা তার কিন্তু
প্রফেশনের আন্ডারে পড়ছে না বা সে কারুর আন্ডারে সেই আর্টিকেলটা লেখার জন্য কাজও করছে না, দ্যাট মিনস এমপ্লয়ার এমপ্লয়মেন্ট রিলেশনশিপও নেই, তাহলে তার সেই ইনকামটা যাচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে। ওকে, নেক্সট কি বলছে, ফ্যামিলি পেনশন রিসিভড বাই দ্য উইডো অন দ্য ডেথ অফ হার হাজব্যান্ড who was employed as a technician in a public limited company। ঠিক আছে, তাহলে যে কোনো একজন পার্সন তিনি পাবলিক লিমিটেড কোম্পানিতে এমপ্লয়েড ছিলেন অ্যাজ টেকনিশিয়ান, আফটার হিজ ডেথ হিজ ফ্যামিলি মেম্বার or that means his widow received the pension from that company, তাহলে সেটা সেই উইডোর কাছে আমরা কোন হেডস অফ ইনকামের আন্ডারে নিয়ে আসবো, দ্যাট ইজ ইনকাম ফ্রম আদার সোর্সেস। কারণ সেটা তো সেখানে সে ওয়াইফ উইডো, তিনি তো সেখানে চাকরি করছেন না যে তার সেটা ইনকাম ফ্রম স্যালারি হবে, ঠিক আছে, বা তাহলে সেই জন্য সেই উইডোর রেসপেক্টে আমরা ইনকামটাকে নিয়ে আসবো তার ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে। ওকে, নেক্সট ওয়ান কি বলছে, স্যালারি রিসিভড বাই আ পার্টনার ফ্রম দ্য পার্টনারশিপ ফার্ম ফর রেন্ডারিং সার্ভিসেস ইন দ্য কনসার্ন। ঠিক আছে, যে কোনো পার্টনার সে যে পার্টনারশিপ ফার্মে পার্টনার হিসাবে বিলং করছে, সেইখানে সে যে সার্ভিসটা প্রোভাইড করছে তার জন্য সেখান থেকে যে স্যালারিটা রিসিভ করছে সেইটা আমরা নিয়ে আসবো প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশনস এর আন্ডারে। ঠিক আছে, কারণ পার্টনারশিপের ক্ষেত্রে এটা কিন্তু কোনো এমপ্লয়ার এমপ্লয়মেন্ট রিলেশনশিপ নয়, কারণ পার্টনারশিপে অল দ্য পার্টনার্স আর ট্রিটেড অ্যাজ এজেন্ট, সেখানে কেউ এমপ্লয়ার নয় কেউ তার এমপ্লয়ি নয়, তাই জন্য সেটা ইনকাম ফ্রম স্যালারির আন্ডারে আসবে না। তাহলে পার্টনারশিপ ফার্মে পার্টনার্সরা তাদের সার্ভিস প্রোভাইড করার জন্য যে ইনকামটা রিসিভ করছে অ্যাজ স্যালারি, সেটাকে আমরা নিয়ে আসছি প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশনের আন্ডারে। ঠিক আছে, নেক্সট কি বলছে, ডিভিডেন্ড রিসিভড বাই আ ডিলার ইন শেয়ারস হেল্ড বাই হিম অ্যাজ আ স্টক ইন ট্রেড ফর হিজ বিজনেস। ঠিক আছে, তাহলে ডিভিডেন্ড রিসিভ করছে যে কোনো স্টক ডিলার, সে যে কোম্পানি ডিভিডেন্ড শেয়ার পারচেজ করেছে সেইখান থেকে ডিভিডেন্ড রিসিভ করছে, তাহলে সেটা ডিভিডেন্ড আমরা জানি ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে আসছে। নেক্সট, রেমুনারেশন রিসিভড বাই আ প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফর সার্ভিং দেয়ার অ্যাজ আ পার্ট টাইম লেকচারার। তাহলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সে ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় চাকরি করছে অ্যাজ আ পার্ট টাইম লেকচারার, সেইখান থেকে সে স্যালারি হিসাবে বা রেমুনারেশন হিসাবে যে টাকাটা পাচ্ছে সেটা তার ইনকাম ফ্রম স্যালারির আন্ডারে আসবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, ফিজ রিসিভড বাই আ ডিরেক্টর অফ আ কোম্পানি ফর অ্যাটেন্ডিং দ্য বোর্ড মিটিং। ঠিক আছে, যে ডিরেক্টরসরা কিন্তু কোম্পানির এমপ্লয়ি নয়, তাহলে ডিরেক্টরসের ক্ষেত্রে কিন্তু এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ নেই, যে ডিরেক্টরসরা রেমুনারেশন হিসেবে যে ফিজটা রিসিভ করছে বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য সেটা কিন্তু তাদের স্যালারি নয়। ঠিক আছে, সেজন্য ডিরেক্টরদের হাতে এই ইনকামটা আসছে ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে। ঠিক আছে, নেক্সট, remuneration received by a professor or a college for examining the answer scripts of MBA examination। ঠিক আছে, আনসার স্ক্রিপ্ট দেখার জন্য আলাদা করে এমবিএ এক্সামিনেশনের আনসার স্ক্রিপ্ট চেক করেছেন যে কোনো কলেজের প্রফেসর একজন, তিনি সেই আনসার স্ক্রিপ্ট চেক করার জন্য যে রেমুনারেশনটা রিসিভ করেছেন আলাদা করে অ্যাপার্ট ফ্রম হিজ স্যালারি, সেইটা তার আসবে ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে। ঠিক আছে, নেক্সট কি বলছে, রাজত ওন ফার্স্ট প্রাইজ ইন আ লটারি। লটারি আমরা এমনি জানি ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে আসবে। নেক্সট, তরুণ রিসিভড ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই। ফিক্সড ডিপোজিট আছে তরুণের এসবিআই তে, সেই ফিক্সড ডিপোজিটের উপরে যে ইন্টারেস্টটা রিসিভ করছে দ্যাট কামস আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, লাস্ট কি দিয়েছেন, আকাশ মেড a gain on sale of shares held by him। ওকে, শেয়ার কিন্তু এখানে আকাশ সেল করছে,
আকাশের কাছে যে শেয়ার আকাশ পারচেস করেছিল এবং সেই শেয়ারটা যখন সে সেল করে দিচ্ছে, শেয়ারটা কিন্তু আকাশের কাছে অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট, সেটা যখন ও ট্রান্সফার করছে বা সেল করছে, সেইখান থেকে যে গেনটা অ্যারাইজ করছে, দ্যাট কামস আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনস। ঠিক আছে, এবার পিরিয়ডের ওপর ডিপেন্ড করছে যে এটা লং টার্ম ক্যাপিটাল গেন হবে না শর্ট টার্ম ক্যাপিটাল গেন হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, বর্ণালী আ লয়ার আর্নড অ্যান ইনকাম ফ্রম হার প্রফেশন। ঠিক আছে, বর্ণালী একজন লয়ার, ঠিক আছে, সে তার প্রফেশনাল পারসন হিসাবে তার প্রফেশন থেকে যে ইনকামটা জেনারেট হচ্ছে, দ্যাট কামস আন্ডার দ্য হেড প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস এন্ড প্রফেশন। Okay, next one is difference between the heads of income versus sources of income. ঠিক আছে, হেডস অফ ইনকামের সাথে সোর্সেস অফ ইনকামের আমরা কি ডিফারেন্স দেখতে পাই। ফার্স্ট অফ অল আমরা যে দেখলাম যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এ অ্যাজ পার সেকশন 14 হেডস অফ ইনকাম ক্যান বি 5 টাইপস, পাঁচটার বেশি আমাদের হেডস অফ ইনকাম হতে পারে না। ঠিক আছে, দিস হেডস আর স্পেসিফাইড বাই দ্য অ্যাক্ট অ্যান্ড ফর এনি কাইন্ড অফ অ্যাসেসি the heads of income cannot be more than 5 heads. But in case of sources of income, under a particular head, an assessee can have numerous sources of income. ঠিক আছে, হেডস অফ ইনকাম আর সোর্সেস অফ ইনকাম দুটো কিন্তু আলাদা। হেডস অফ ইনকাম কেবলমাত্র আমাদের পাঁচটাই হতে পারে, তার বেশি কিন্তু হবে না। কিন্তু প্রত্যেকটা পার্টিকুলার হেডস এর আন্ডারে সোর্সেস অফ ইনকাম কিন্তু অনেকগুলো হতে পারে। যেমন ফর এক্সাম্পল বলতে পারি ইনকাম আন্ডার দ্য, মানে আমরা যদি বলতে পারি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হচ্ছে একটা হেডস অফ ইনকাম। এবার আমার যদি মোর দেন, মানে দেয়ার মে বি টু অর মোর হাউস প্রপার্টি, আমার দুটো বাড়ি আছে, তিনটে বাড়ি আছে, আমি তিনটে বাড়ি লেট আউট পারপাসে দিতে পারি, তাহলে হেডস অফ ইনকাম একটাই, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কিন্তু সোর্সেস অফ ইনকাম হচ্ছে তিনটে, কারণ আমি তিনটে বাড়ি থেকে রেন্ট রিসিভ করছি। ঠিক আছে, সো দেয়ার মে বি টু অর মোর হাউস প্রপার্টি অ্যান্ড ইচ প্রপার্টি শ্যাল বি টার্মড অ্যাজ আ সোর্স অফ ইনকাম। ঠিক আছে, তাই জন্য হেডস অফ ইনকাম পাঁচটাই হবে, বাট সোর্সেস অফ ইনকাম ক্যান বি নিউমারাস। নেক্সট ওয়ান ইজ দ্য গ্রস টোটাল ইনকাম। আমরা আগেও বলেছি আমি, গ্রস টোটাল ইনকাম মিনস দ্য এগ্রিগেট অফ ইনকাম assessed under each head of the income। এই যে পাঁচটা হেডস অফ ইনকাম রয়েছে, এই পাঁচটা হেডস অফ ইনকামের যদি আমরা টোটাল করি, তাহলে যেটা আমরা পাবো দ্যাট ইজ দ্য গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, নেক্সট কি বলছে, টোটাল ইনকাম না, টোটাল ইনকামটা যেটা আমরা ট্যাক্সেবল ইনকামও বললাম, অ্যান্ড গ্রস টোটাল ইনকাম থেকে আমরা ডিডাকশনস গুলো মাইনাস করলে, আন্ডার চ্যাপ্টার 6 এর যে ডিডাকশনস গুলো রয়েছে সেগুলো মাইনাস করে আমরা টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করছি। ঠিক আছে, তাহলে কি বলছে না, ইট ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রস টোটাল ইনকাম অ্যান্ড অ্যাডমিসেবল ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A। and however for some cases income which originally accrue to some other person but deemed to be the income of the assessee by virtue of the provision of section 60 to 64 of the act should be considered in determining the total income of the assessee। ঠিক আছে, যে ইনকামটা অন্য পার্সনের ইনকাম বাট ডিম টু বি ইনকাম ফর দ্য অ্যাসেসি, তাহলে সেক্ষেত্রে সেটা এই অ্যাসেসির ইনকাম হিসাবেই ট্রিট করা হবে। এছাড়াও কোনো ইনকাম যার উপরে স্পেশাল ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হয়, যেমন লং টার্ম ক্যাপিটাল গেইনস এর উপরে, বা আমরা যদি বলি যে উইনিং ফ্রম লটারি যার উপরে 30% স্পেশাল ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হচ্ছে, ক্রসওয়ার্ড পাজলস, ঠিক আছে, এইগুলোর ইনকাম ট্যাক্সের রেটটা স্পেশাল রেট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ইফ দ্য অ্যাসেসি হ্যাজ এনি ইনকাম on which the special rate of tax is prescribed by the Income Tax Act, সেই ইনকাম গুলো কিন্তু আমাদের ইনকামের টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড করা হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, ইনকাম ট্যাক্স ইজ ওয়ান ট্যাক্স নট দ্য এগ্রিগেশন অফ ট্যাক্সেস। ইনকাম ট্যাক্স বলতে আমরা কি বলেছি,
এই পাঁচটা হেডস অফ ইনকামের আমরা টোটাল করছি গ্রস টোটাল ইনকাম করে, তার থেকে আন্ডার চ্যাপ্টার 6 এর ডিডাকশনস গুলো বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল ইনকাম। তাহলে এই টোটাল ইনকামের ওপরেই কিন্তু বাই ট্যাক্সেবল ইনকামের ওপরে এসে কিন্তু আমরা ট্যাক্সটা চার্জ করছি বা ট্যাক্স লায়াবিলিটিটা ক্যালকুলেট করছি। আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল হেডস অফ ইনকামের ওপরে ট্যাক্স ক্যালকুলেট করে সেগুলোর সেগ্রিগেশন করছি না। মানে ইনকাম ফ্রম স্যালারি ওপরে আলাদা করে ট্যাক্স ক্যালকুলেট করলাম, ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ওপরে আলাদা করে ট্যাক্স ক্যালকুলেট করলাম, পিজিবিপির ওপরে আলাদা করে ট্যাক্স ক্যালকুলেট করলাম, করে সেইগুলো টোটাল করে কিন্তু আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করি না। আমরা এগ্রিগেট ইনকামটাকে ক্যালকুলেট করছি, তার উপরে আমরা ট্যাক্স বের করি। সেই জন্যই বলা হচ্ছে ইনকাম ট্যাক্স ইজ দ্য ওয়ান ট্যাক্স, নট দ্য এগ্রিগেশন অফ ট্যাক্সেস। ঠিক আছে, কি বলছে, ইনকাম ট্যাক্স ইজ ট্যাক্স অন দ্য টোটাল ইনকাম অফ আ পারসন কম্পিউটেড উইথ রেফারেন্স টু আ প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ারে আমরা যে ইনকামটা করছি তার উপরে আমরা ট্যাক্সেবল ইনকাম বের করে তার উপরে ট্যাক্স ক্যালকুলেট করছি। and total income of a person is defined in section 2/45 of the act is the aggregate of income computed under the different heads of income with the relevant provision of the act after charging deductions admissible under chapter 6 এ, যেটা আমরা অলরেডি আগে পড়ে এসেছি যে ডিফারেন্ট হেডস অফ ইনকামের এগ্রিগেট করে আমরা গ্রস টোটাল ইনকাম বের করছি, তারপর তার থেকে আন্ডার চ্যাপ্টার 6 এর ডিডাকশনস গুলোকে বাদ দিয়ে আমরা taxable income বের করছি। and taxes levied on such total income applying the rates prescribed by the relevant finance act, এবং ফিনান্স অ্যাক্ট থ্রু আমাদের যে ট্যাক্স স্ল্যাব রয়েছে, যে ট্যাক্স রেট রয়েছে, সেই ট্যাক্স রেট গুলোকে আমরা ট্যাক্সেবল ইনকামের উপরে অ্যাপ্লাই করছি। and therefore income tax may be considered as one tax, not the aggregation of tax. কিন্তু আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ সেকশনস, এই যে সেকশনস গুলো আমার এখানে মেনশন করা রয়েছে, দ্যাট ইজ দ্য স্পেশাল রেট অফ ট্যাক্স which are prescribed for certain specific income, যেটাই মাত্র আমি বললাম যে লং টার্ম ক্যাপিটাল গেইনস এর ট্যাক্স বা উইনিং ফ্রম লটারি ট্যাক্স বা উইনিং ফ্রম হর্স রেসের ট্যাক্স, এইগুলো যে কিছু স্পেশাল রেটস অফ ট্যাক্স অ্যাপ্লিকেবল রয়েছে, সেই স্পেশাল ইনকামের ওপরে আমাকে সেই স্পেশাল রেটে ট্যাক্স গুলোকে অ্যাপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে বলছে হেন্স ইফ দ্য টোটাল ইনকাম অফ অ্যান অ্যাসেসি includes any income as specified in the above sections, such specified income will be taxed at the special rate provided for in the relevant section, and the balance of the total income will be taxed at the normal rate. তার মানে আমার যদি টোটাল ইনকাম হয়ে থাকে ₹10 লাখ, তার মধ্যে যদি আমার থাকে উইনিং ফ্রম হর্স রেসের ইনকাম একটা আলাদা 80,000 সাপোজ, তাহলে সেই 80,000 এর উপরে আমি আলাদা করে 30% ট্যাক্স চার্জ করব, এবং 10 লাখ থেকে 80,000 বাদ দিয়ে যে ব্যালেন্স অ্যামাউন্টটা থাকবে 9,20,000, তার উপরে আমাদের নর্মাল রেটে ট্যাক্সটা চার্জ করা হবে। ঠিক আছে, তাহলে এই ব্যালেন্সড ইনকামের উপরে আমরা যে ট্যাক্সটা পাচ্ছি, তার সাথে এই উইনিং ফ্রম লটারির ওপরে ইনকামের ওপরে যে ট্যাক্সটা 30%, এই দুটো ট্যাক্সকে তখন এগ্রিগেট করে আমার টোটাল ট্যাক্স ক্যালকুলেট করা হচ্ছে। ঠিক আছে, সেটাই আমাদের এখানে বলছে দ্য ব্যালেন্স অফ দ্য টোটাল ইনকাম উইল বি ট্যাক্সড অ্যাট দ্য নর্মাল রেট and therefore and the aggregation of such taxes will be the tax payable on the total income of an assessee. So it can be concluded that ordinary income tax is one tax and not the aggregation of taxes, যেটা নরমাল ইনকাম ট্যাক্স আমরা বললাম সেটা কিন্তু একটাই ট্যাক্স, যেটা ট্যাক্সেবল ইনকামের উপরে ক্যালকুলেট করা হচ্ছে, সেটা কোনো ইনকামের এগ্রিগেশন অফ ট্যাক্সেস নয়, বাট ইন সাম কেসেস ওয়্যার দ্য টোটাল ইনকাম অফ আ পারসন ইনক্লুডস এনি কাইন্ড অফ স্পেসিফাইড ইনকামস, যদি কোনো স্পেসিফাইড ইনকাম ইনক্লুড করা থাকে টোটাল ইনকামের মধ্যে অ্যাসেসি, তাহলে সেই স্পেসিফাইড ইনকামস এর উপরে যে স্পেশাল রেট অফ ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হচ্ছে, সেই ট্যাক্সটাকে নরমাল ট্যাক্সের সাথে এগ্রিগেট করে আমরা টোটাল ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করছি। ঠিক আছে,
নেক্সট ওয়ান ইজ দ্য স্টেজেস ইন দ্য ইম্পোজিশন অফ ইনকাম ট্যাক্স। ঠিক আছে, ইনকাম ট্যাক্স ইম্পোজিশনের আমরা তিনটে স্টেজ এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট স্টেজ, ইট ইজ নেসেসারি টু ডিটারমাইন হোয়াট দ্য রেলিভেন্ট প্রভিশন অফ দ্য অ্যাক্ট অ্যান্ড হু ইজ লায়াবল টু পে দ্য ট্যাক্স and the incomes for which the person is liable to pay the tax. That means first step এ আমাকে আইডেন্টিফাই করতে হবে হু ইজ দ্য অ্যাসেসি, কে ট্যাক্সটা পে করবে এবং তার ইনকাম কতটা হয়েছে যার উপরে সে ট্যাক্সটা পে করবে। Okay, in the second stage, assessment is made in accordance with the relevant provision of the act to determine the exact sum which a person has liable to pay. Second step এ আমরা ট্যাক্স লায়াবিলিটিটা ক্যালকুলেট করছি, যেটা অ্যাজ অ্যান অ্যাসেসি তাকে অ্যাকচুয়ালি ট্যাক্স হিসাবে পে করতে হবে। and after the identification of the person liable and the incomes for which such person is liable, it is necessary to assess the total income of such person as well as the amount of tax payable by him. ঠিক আছে, ফার্স্ট অ্যাসেসি কে আইডেন্টিফাই করার পর যে সে কি, যে কে অ্যাসেসি মানে কে ট্যাক্সটা পে করবে, তার কোন কোন হেডস এর আন্ডারে ইনকাম রয়েছে সেটা আমরা অ্যাসেস করলাম, তারপর কম্পিউট করলাম আমরা ডিফারেন্ট হেডস এর আন্ডারে ইনকাম গুলো, যেটা আমরা বলছি ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করে তারপর আমরা তার ট্যাক্স লায়াবিলিটিটাকে ক্যালকুলেট করছি। ওকে, and the last stage, lastly comes the methods of recovery of tax. ঠিক আছে, the person liable to pay tax generally discharges his tax liability voluntarily, যেটা আমরা রিটার্ন বলছি, but if he fails to do so, proper method prescribed by the act will be applied for the recovery of tax, যেটা রিটার্ন ফাইল। ঠিক আছে, ট্যাক্স ইম্পোজিশনে আমাদের এই তিনটে স্টেপ রয়েছে। নেক্সট, the last one, that is the tax evasion, tax avoidance and tax planning. তিনটে আমাদের এখানে রয়েছে, ট্যাক্স ইভেশন, ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স প্ল্যানিং। ট্যাক্স ইভেশন আমরা কাকে বলছি না, ট্যাক্স ইভেশন মিন্স that is the process of reducing the tax liability by way of adopting some dishonest measures or false measures. ঠিক আছে, যেটা ইললিগাল বা আনএথিক্যাল কিছু ওয়ে ফলো করে যদি আমরা ট্যাক্স লায়াবিলিটিটাকে, যে কোনো অ্যাসেসি সে যদি তার ট্যাক্স লায়াবিলিটিটাকে রিডিউস করতে চায় বাই অ্যাডপ্টিং এনি কাইন্ড অফ ডিসঅনেস্ট মিনস, সেটাকে আমরা বলছি ট্যাক্স ইভেশন, দ্যাট ইজ ফুললি ইললিগাল অর আনএথিক্যাল ওয়ে অফ রিডিউসিং দ্য ট্যাক্স লায়াবিলিটি। দ্যাট মিনস সাবপ্রেজিং, আমরা কিভাবে করতে পারি এটা, সাবপ্রেজিং দ্য ইনকাম, ইচ্ছা করে ইনকামটাকে কম দেখিয়ে, অর ইনফ্লেটিং দ্য এক্সপেন্সেস, এক্সপেন্সেস এর অ্যামাউন্টটাকে বেশি করে দেখিয়ে যাতে অটোমেটিক্যালি ইনকামটা আমার সাপ্রেস করে যায়। ঠিক আছে, দোজ আর দ্য ডিসঅনেস্ট ওয়ে for reducing the tax liability, that is called the tax evasion. Next one is tax avoidance, and tax avoidance is the process of reducing the tax liability by taking the advantages of the loopholes in the taxation law. ঠিক আছে, ট্যাক্সেশন লয় আমাকে যে লুপ হোলস গুলো আছে, কিছু কিছু এরিয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা লিগালি ট্যাক্সটাকে রিডিউস করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু ইললিগাল নয়, বলছে দিস ইজ নট এন illegal device but surely unethical and violates the spirit of law. ল এর এই লুপ হোলস গুলোকে ইউটিলাইজ করে আমরা যদি ট্যাক্সটাকে রিডিউস করার চেষ্টা করি তাহলে সেটা কিন্তু ইললিগাল মেথড নয়, এটা লিগাল মেথড, বাট অলসো ইট ইজ unethical. That is a practice of bending the law without breaking it. আমরা লটাকে ব্রেক করছি না, বাট লটাকে বেন্ড করছি। ঠিক আছে, ল এর লুপ হোলস গুলোকে ইউটিলাইজ করে আমরা ট্যাক্স লায়াবিলিটিটাকে রিডিউস করার চেষ্টা করছি উইদাউট ব্রেকিং দ্য ল, দ্যাট ইজ কল্ড দ্য ট্যাক্স অ্যাভয়েডেন্স। ওকে, and the last one is tax planning, that is fully
intellectual and dignified way of reducing the tax liability, যেখানে আমরা deductions, allowances, incentives, reliefs এইগুলোকে ইউটিলাইজ করছি, those are provided by the income tax act, যেটা ইলিগালও নয় আনএথিক্যালও নয়। ঠিক আছে, যাদের ট্যাক্স ল সম্পর্কে প্রপার নলেজ রয়েছে, দে ক্যান ইউটিলাইজ দোজ ডিডাকশনস, অ্যালাউন্সেস, রিলিফস, এগুলোকে ইউটিলাইজ করে প্রপারলি, লিগালি অ্যান্ড এথিক্যালি যদি আমরা ট্যাক্স লায়াবিলিটিটাকে রিডিউস করি, দ্যাট ইজ কল্ড দ্য ট্যাক্স প্ল্যানিং। ওকে, and the next slide shows the difference between the tax evasion, tax avoidance and tax planning. আমরা tax evasion এর definition এই পড়লাম না, tax evasion is a method of evading or reducing tax liability by the dishonest means, that means concealing of income, either overstating the expenses, ইনকামের পরিমাণটাকে কম দেখানো, ইচ্ছা করে এক্সপেন্সেস এর অ্যামাউন্টটা বেশি দেখানো, ম্যানিপুলেটিং দ্য অ্যাকাউন্টস, ভায়োলেটিং দ্য রুলস, those comes under the tax evasion. Tax avoidance is reducing the or minimizing the tax liability by exploiting or taking the advantages of the loopholes in the law, and it does not give rise to any critical offense. It is unethical but not illegal. And tax planning is a proper dignified way for minimizing the tax, fully following the provisions of the income tax law. Okay, and the objective for tax evasion is to reduce the tax bill by any means, legal হোক illegal হোক, যে কোনো ভাবে হোক, যদি আমরা ট্যাক্স লায়াবিলিটিটাকে রিডিউস করার চেষ্টা করি আনএথিক্যালি, সেটাই ট্যাক্স ইভেশন। and tax avoidance is reduce the tax bill following the script but not moral of law, মানে যেটা আমাদের লটাকে ব্রেক করছি না, বাট লটাকে বেন্ড করছি তার লুপ হোলস গুলোকে ইউটিলাইজ করে, যেটা মরাল অফ ল কে ফলো করছে না। and tax planning is reducing the tax bill following the script and moral of law. Next one is effect, না ট্যাক্স ইভেশনের এফেক্ট কি আসতে পারে, দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ ইলিগালিটি, যেটা আমরা বললাম দ্যাট ইজ ফুললি ইলিগাল, সাপ্রেশন, মিসরিপ্রেজেন্টেশনস, ফ্রডস, এগুলো হচ্ছে ট্যাক্স ইভেশন। and tax avoidance এর রেজাল্ট হচ্ছে রেজাল্ট অফ অ্যাকশনস none of which is illegal or forbidden either singly or in any combination, মানে ট্যাক্স অ্যাভয়েডেন্স এর ক্ষেত্রে তো আমরা এটাকে ইলিগাল বলছি না, ঠিক আছে, এটা লিগাল। and ট্যাক্স প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের this availing the benefits which is provided by the tax laws, সেখানে এটা আমার ফুললি বেনিফিশিয়াল। তো লিগালিটি রেসপেক্টে আমরা বলতে পারি ট্যাক্স ইভেশন হচ্ছে ইলিগাল, tax avoidance technically legal because it is legally by not breaking the laws, and tax planning হচ্ছে fully legal. Okay, so that's all for today. If anyone have any doubts. No, ma'am. Thank you, ma'am. Thank you. Thank you for your nice presentation and lucid explanation. আর স্টুডেন্টসরা তো ক্লাস করলো, তোমাদের জন্য বলছি তোমাদের আবার টুমরো ক্লাস সেম টাইমেই হবে, তো তোমরা জয়েন করে যাও। আর ইউটিউবে স্ট্রিমিং আছে, যদি কোথাও কোনো প্রবলেম হয় তো ইউটিউবে কমেন্ট করো, কোনো কোশ্চেন যদি থাকে আমরা রিপ্লাই দিয়ে দেবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ এগেইন। Thank you. Okay. Okay. Good night, everyone. Okay, ma'am. Good night. Good night, ma'am. Good night.